বাবুনগরী মামুনুল ফয়জুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, বঙ্গবন্ধু ভাস্কর্য মুরালের নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ। ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, ষড়যন্ত্রীদের ২০ দাঁত ভেঙে দেওয়ার ঘোষণা। বিজয়ের মাসে শেষ হবে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য পুনর্নির্মাণ, ৩ হামলাকারী রিমান্ড শুনানি কাল। রাজাকারদের তালিকা করবে মুক্তিযোদ্ধা কাউন্সিল, শনাক্ত হবে ভুয়া মুক্তিযোদ্ধা, মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন। হবিগঞ্জে ২ অটোরিকশায় বাসের ধাক্কা, ৮ জনের মৃত্যু, ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে করোনার বিরুদ্ধে নতুন যুদ্ধ, ব্রিটেনে কাল শুরু হচ্ছে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সংবিধান বিরোধী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ায় হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক এবং সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ২টি মামলা হয়েছে। মামলার বাদী মুক্তিযুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন। ২ মামলার শুনানি শেষে ৭ জানুয়ারির মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আহমদ বাবুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। ভাস্কর্যকে কেন্দ্র করে দেশের মধ্যে নতুন আরেক অরাজকতা তৈরি করার পায়তারা চলছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতায় এভাবেই উস্কানি দিচ্ছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক। আমরা চাই না একজন মৃত মুসলমান তাকে নিয়ে এমন কোন কার্যকলাপ পরিচালনা করা হোক। মামুনুল হকের রাজনৈতিক গুরু হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীও কম যান না। আমি আল্লাহর কসম করিয়া বলবো, কেউ যদি আমার আব্বার ভাস্কর্য বসায়, সর্বপ্রথম আমি আমার আব্বার ভাস্কর্যকে ছিঁড়ে টেনে হেসড়ে ফেলে দেব। শুধু বঙ্গবন্ধু নয়, সারা দেশের সব ভাস্কর্য ভেঙে ফেলার পাশাপাশি মুসলিম বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাস্কর্যও ভেঙে ফেলতে চায় এই গোষ্ঠীটি। ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফজলুল করিমও আছেন তাদের সঙ্গে। যদি আপনি মূর্তি স্থাপন করতে চান, মূর্তি স্থাপনের জায়গা আছে, মন্দির, সেখানে মূর্তি স্থাপন করেন, ১০০০ মূর্তি স্থাপন করেন, কিন্তু বাংলাদেশের ৯২% মুসলমানদের ভূমিতে কোনো মূর্তি চলবে না, চলতে হবে না। গত নভেম্বর মাসে এই ৩ জনের উদ্যোগেই শুরু হয় ভাস্কর্য বিরোধী অপতৎপরতা। কুষ্টিয়ায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের অংশবিশেষ ভেঙে ফেলে তাদের অনুসারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুদার ভাস্কর্যের কান ভেঙে ফেলে বাবুনগরী, মামুনুল ও ফয়জুলের অনুসারীরা জানান দেয় স্বাধীনতার সব মূর্ত প্রতীকের উপরই হামলা চালাবে তারা। এমন প্রেক্ষাপটেই সোমবার ঢাকার মহানগর হাকিম আদালতে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক ভাস্কর্য বিরোধী ৩ উস্কানিদাতার বিরুদ্ধে মামলা করলেন। রায় সৃষ্টি করা, ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধের অভিযোগে মামলা দায়ের করেছি। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এজন্য যারা দায়ী আমরা মনে করছি যে তারা রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে। আমরা সেজন্যই আদালতের শরণাপন্ন হয়েছি। ২ মামলার পৃথক শুনানি শেষে ৭ জানুয়ারির মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। অসাম্প্রদায়িক বাংলাদেশকে একটি সাম্প্রদায়িকতার বীজবাষ্পে পরিণত করার জন্য তারা চেষ্টা করছেন, সে কারণে আজকের এই রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। ৭ জানুয়ারি ২০২১ সালের মধ্যে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রদ্রোহের মামলার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জিসান মাহমুদ। মাওলানা বাবুনগরী এবং মাওলানা মামুনুল হকরা। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। দেশের যে কোনো স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, মিউরাল, পোর্ট্রেটের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে বলেছে হাইকোর্ট। নির্দেশ দিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের নির্মাণাধীন ভবনের নিরাপত্তাও নিশ্চিত করতে। বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। কয়েকটি ধর্মভিত্তিক দলের ভাস্কর্য বিরোধী অবস্থান এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল সারা দেশ। এরই প্রেক্ষিতে এক রিটের শুনানির সময় বঙ্গবন্ধুর ভাস্কর্য, মোরাল ও পোর্ট্রেট রক্ষার আদেশ দেন হাইকোর্ট। আগামী 1 মাসের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে জাতির পিতার সকল মুরাল ও ভাস্কর্যের নিরাপত্তার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছে আদালত। এখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুরাল বা ভাস্কর্য রয়েছে সেগুলো যেন তারা অনতিবিলম্বে নিরাপত্তা প্রদানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে হাইকোর্ট মন্তব্য করেন, ভাস্কর্য নিরাপত্তা দেয়া রাষ্ট্রের কাজ। রাষ্ট্রের দায়িত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুরাল ভাস্কর্য রয়েছে সেগুলোর নিরাপত্তা দেওয়ার, এবং সেই যুক্তি থেকেই ওনারা কিন্তু আজকে এই আদেশটাও দিয়েছে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের প্রতিবেদনে হাইকোর্টকে জানায় 380টি উপজেলা এবং 63টি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপন করে সম্মুখভাগে জাতির পিতার মুরাল স্থাপন করা হয়েছে। বাংলাদেশের 380টি উপজেলায় এবং 63টি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপন পূর্বক কমপ্লেক্সের সম্মুখভাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপিত হয়েছে এবং বাকিগুলো অনতিবিলম্বে নির্মাণ কাজ সম্পন্ন হবে। আদালতের নির্দেশে মন্ত্রিসভা 7 মার্চকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষুব্ধ দেশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সমাবেশ থেকে বক্তারা বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে হেফাজত। মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। মিনাল আদিবাকে সঙ্গে নিয়ে জসিম জুয়েলের রিপোর্ট। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। জোটের নেতারা বলেন, ভাস্কর্য বিরোধীরা মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী। এটি শুধু ভাস্কর্য নয়, এটি একটি অনুভূতি, এটি একটি রাষ্ট্র, এটি একটি দেশ। এই অনুভূতির মধ্যে আঘাত দিয়ে পিশাচের দলরা যেভাবে উল্লাস করার পায় তারা করছে, তাদেরকে কিন্তু আমরা যারা আওয়ামী পরিবারের সদস্য আমরা তাদেরকে ধিক্কার জানাই না। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে না তারা এই বাংলাদেশকেও ভালোবাসে না, যারা বাংলাদেশকে ভালোবাসে না তারা এই দেশের মানুষ না, তাহলে এই দেশে থাকার তাদের কোনো অধিকার নেই। সারা বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে যে বিভিন্নভাবে এই ভাস্কর এই বাংলাদেশটাকে অসুন্দর করা যায় কিভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অপরাজয় বাংলার সামনে বিক্ষোভ সমাবেশ করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র ইসলামের প্রতিষ্ঠার জন্য নয়, সংস্কৃতিকে ধ্বংস করার নীল নকশা। অসাম্প্রদায়িক, মানবিক এবং ধর্মীয় মূল্যবোধ এগুলোর প্রতি যারা সম্মান দেখাতে জানেন না, এগুলোকে যারা ছোট করে দেখেন, তারা বোধহয় বড় আকারের ভুল করছে। অতীতে যেমন আমরা এই ধর্মান্ধ গোষ্ঠীকে, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীকে আমরা যেমন পরাজিত করেছি, এবারও আমরা পরাজিত করতে পারবো। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশ করে স্বাধীনতা শিক্ষক পরিষদ। সমাবেশে বক্তারা বলেন, ধর্ম ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। ৭১ এবং ৭৫-এর পরাজিত শক্তি প্রতাত্মা, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। এতে অংশ নিয়ে সিনিয়র সাংবাদিকরা বলেন, দেশকে অস্থিতিশীল করতে মৌলবাদী শক্তি দীর্ঘদিন ধরে অপচেষ্টা করছে। এই স্বাধীন বাংলাদেশে তাদের বসবাস করার কোনো অধিকার নেই। যারা সমাজে অস্থিরতা তৈরি করতে চায় তারাই মূলত
এই ধরনের অপতৎপরতার সঙ্গে যুক্ত রয়েছেন। জাতীয় প্রেস ক্লাবে ভাস্কর্য বিরোধী সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ। সেখানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর জায়গা হবে না। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। দেশের প্রতিটি জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি জানান তারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার পেছনে বিএনপি জড়িত কিনা তা খতিয়ে দেখছে সরকার, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাধীনতা ও ভাস্কর্য বিরোধী চক্রের সঙ্গে কোনো আপোষ নয় বলে উল্লেখ করেন তিনি। আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, মৌলবাদী গোষ্ঠী এখনও দেশের ভেতরেই ঘাপটি মেরে আছে। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সচিবালয় নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের দেশে ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয়। জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে ধৃষ্টতা যারা দেখাবে তাদের চরম মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রী স্বয়ং বিষয়গুলো দেখছেন এবং এটা ট্যাকেল করছেন সেভাবে। আমরা অহেতুক দেশে একটা অশান্তি বিশৃঙ্খল পরিবেশের উস্কানি দিতে চাই। এই ধৃষ্টতা যারাই দেখাবে তাদেরকে চরম মূল্য দিতে। নিজ দফতরে এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জানান, ঘাপটি মেরে থাকা মৌলবাদীদের মাথা তোলার সুযোগ দেওয়া হবে না। সাম্প্রদায়িক অপশক্তি, মৌলবাদী অপশক্তি ঘাপটি মেরে থাকে, সময়ে সময়ে ফোনা তোলার চেষ্টা করে। এই অপশক্তিকে পরাভূত করে বাংলাদেশ রচিত হয়েছে। সুতরাং স্বাধীন বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের মিলিত রক্তস্রোতের বিনিময়ে যে দেশ রচিত হয়েছে, এখানে এই মৌলবাদী অপশক্তির কোনো স্থান হবে না। অভ্যন্তরীণ ষড়যন্ত্রের নেপথ্যে কারা, এ বিষয়ে খোঁজ খবর চলছে বলেও জানান মন্ত্রী। এরা এই ধরনের ফনা তোলার অপচেষ্টা করতে পারত না যদি তাদেরকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করা না হতো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়ায় পুনর্নির্মাণ শুরু হয়েছে বঙ্গবন্ধু ভাস্কর্য। ভেঙে ফেলা ভাস্কর্যের সংস্কার কাজ 16 ডিসেম্বরের মধ্যে শেষ করার আশ্বাস দিয়েছে পৌরসভা। এদিকে ভাঙচুর মামলায় গ্রেপ্তার 4 আসামির রিমান্ড শুনানি হবে কাল। এরই মধ্যে ঘটনার ইন্ধনদাতাদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলার আসামিদের সোমবার দুপুরে কুষ্টিয়ায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে হাজির করা হয়। এই সময় মাদ্রাসা ইবনে মাসুদের ছাত্র আবু বকর মিঠন ও সবুজ ইসলাম নাহিদের 10 দিন করে এবং শিক্ষক আলামিন ও ইউসুফ আলীর 7 দিন করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এই ঘটনায় আরও কেউ ইন্ধন দিয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এর সাথে বাকি কারা জড়িত আছে, কারো দ্বারা উদ্বুদ্ধ হয়েছে কিনা, বা কারো কথা দ্বারা বা কারো বয়ান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে কিনা, এটি আসলে তদন্ত সাপেক্ষে আমরা বের করব। এদিকে ভাস্কর্য নির্মাতা কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ বলছে, শিল্পীর সঙ্গে আলোচনা করে 16 ডিসেম্বরের মধ্যে ভেঙে ফেলা ভাস্কর্য সংস্কারের চেষ্টা চলছে। সম্পূর্ণভাবেই করব না মেরামত করা যাবে কিনা, এটা শিল্পীর সাথে আলাপ হয়েছে। আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি। তবে সুন্দর কাজ করার জন্য যেটা করা দরকার হলে আমরা পুরোটা আবার নতুনভাবে করব। আমি সমগ্র শিল্পী সমাজের পক্ষ থেকে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এবং আপামর কুষ্টিয়ার স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ সকল জনতার পক্ষ থেকে এই ভাস্কর্য ভাঙার আমি নিন্দা জ্ঞাপন করছি। মাদ্রাসা ইবনি মাসুদের প্রতিষ্ঠা করেন আফজাল হোসেন নামের এক ব্যক্তি, তাকেও খুঁজছে পুলিশ। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। রাজাকার, আল বদর ও আল শামস সদস্যদের তালিকা প্রকাশ করবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। সে বিধান রেখে নতুন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই কাউন্সিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের খসড়ায় অনুমোদন দেওয়া হয়। প্রণব চক্রবর্তী রিপোর্ট। দীর্ঘ 9 মাসের যুদ্ধে স্বাধীন হয়েছে বাংলাদেশ। 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে বাঙালি জাতি। তবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সহায়তাকারী রাজাকার, আল বদর, আল শামস সদস্যদের সঠিক তালিকা হয়নি স্বাধীনতার 49 বছরে। মুক্তিযোদ্ধাদের তালিকায়ও নাম এসেছে কিছু ভুয়া মুক্তিযোদ্ধার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে বিস্তারিত জানান মন্ত্রী পরিষদ সচিব। মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর আল শামস বাহিনীর সদস্য হিসেবে কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বা আধা সামরিক বাহিনীর সদস্য হিসেবে সশস্ত্র যুদ্ধে নিজ থেকে বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, তাদের একটা তালিকা করার জন্য আর কি। তারা তালিকা প্রণয়ন ও গেজেট প্রকাশনের জন্য সরকারের কাছে একটা সুপারিশ প্রেরণ করবে। গেজেটভুক্ত ও সনদপ্রাপ্ত অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। সরকারি যে কোনো ডেটা সংরক্ষণের জন্য বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড নামে সংশোধিত খসড়ায়ও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারের এখন থেকে যে প্রত্যেক মন্ত্রণালয়ের বিভাগ দেখবেন একটা করে সার্ভার করে, এখন থেকে সব কেউ আর কোনো সার্ভার করতে পারবে না। সবার ডাটা এই কালিয়া করে আমাদের এই ডাটা সেন্টার এই কোম্পানির আন্ডারে এই করতে হবে, স্টোর করতে হবে, কারণ ওইখানে সব সেফটি সিকিউরিটি থাকবে। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লব মাথায় রেখে বাংলাদেশের সম্ভাবনাগুলো কাজে লাগানোর তাগিদ দেওয়া হয় বৈঠকে। আর 18 ডিসেম্বর জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রস্তাবেও অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় 2টি সিএনজি অটোরিকশার 8 জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে বাসের 10 জন যাত্রী। এদিকে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জেলায় 8 জনের মৃত্যু হয়েছে। 21 প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সোমবার বিকেলে কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির বাসের সাথে ফুলতলি বাজারে 2টি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। বাস ও অটোরিকশা দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান 7 জন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও একজনের। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে মা মেয়ে সহ 8 জন নিহত হয়েছে। সিএনজি অটোরিকশাগুলো অদক্ষ চালকদের কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনা বেড়েই চলেছে। এদিকে ভোলার ইলিশা সড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় বাসের সাথে সিএনজির সংঘর্ষে 2 জন নিহত হয়। এ সময় জনতা সড়ক অবরোধ করে 3টি বাস ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। গাজীপুরের সালনা ও পুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সহ 3 জন নিহত হয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় ও কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হন 3 জন। রত্না সামান, 21 টেলিভিশন। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আরও 36 জনের মৃত্যু করোনা চিকিৎসায় আইভারম্যাকটিন ফলপ্রসূ, আইসিডিডিআরবির গবেষণা। জাকাতে টাকা আত্মসাতের মামলা, সাইদির অভিযোগ গঠনের শুনানি 28 ডিসেম্বর। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদ। কোভিড-19 দেশে আরও 36 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 24 জন পুরুষ। মৃতের সংখ্যা বেড়ে 6,874। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 14,369টি নমুনা পরীক্ষায় 2,198 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন 2,663 জন সহ সুস্থ হয়েছে 3,98,623 জন। দৈনিক সংক্রমণ হার 15.30%। দেশের করোনা মৃত্যু হার 1.43%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 28,77,538। কোভিড চিকিৎসায় আসার খবর শোনাচ্ছে আইভারম্যাকটিন। 5 দিনের ডোজ ব্যবহারে 14 দিনের মাথায় 77% রোগী সুস্থ হয়েছে। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। পরীক্ষামূলকভাবে এই ডোজ হাসপাতালে ব্যবহারের সুপারিশ করেছে আইসিডিডিআরবি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। মূলত পরজীবী নাশের ওষুধ হিসেবে ব্যবহার হয় আইভারম্যাকটিন। তবে এবার দেখা গেল করোনা চিকিৎসাতেও বেশ ফলপ্রসূ। সম্প্রতি আইসিডিডিআরবির গবেষণায় মিলেছে এমন তথ্য। ঢাকার 3টি হাসপাতালে ভর্তি থাকা 68 জন করোনা রোগীকে বেছে নেওয়া হয়। এদের মধ্যে 22 জনকে 5 দিনে দেয়া হয় 12 মিলিগ্রাম আইভারম্যাকটিন। 14 দিনের মাথায় 77% রোগী সুস্থ। সোমবার গবেষণা প্রতিবেদন প্রকাশ করে আইসিডিডিআরবি। এই ভাইরাসটা আসলে কাকে যে কিভাবে কাবু করবে কেউ জানে না। একটা ধারণা আছে যে কোমরবিডিটি থাকলে হবে, কিন্তু ইদানিংকাল যতগুলো আমরা পেপারগুলো দেখছি বলা হচ্ছে যে আমরা সবসময় চিন্তা করি ভাইরাস ক্লিয়ারেন্স, কিন্তু
এই ড্রাগের হয়তো কিছু ইমিউনোলজিক্যাল রেসপন্সও তারা পজিটিভভাবে করে, যার জন্য যদি যত তাড়াতাড়ি এই ড্রাগটা দেওয়া যেতে পারে ভাইরাস লোডটা কমে আসবে। পরীক্ষামূলকভাবে হাসপাতালগুলোতে আইভারমেকটিন ডোজ ব্যবহারের সুপারিশ করছে আইসিডিডিআরবি। তবে করোনার উপসর্গ দেখা দিলেও ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ার পরামর্শ গবেষকদের। আরও কয়েকটা স্টাডি হবে, বাইরে থেকেও স্টাডি হচ্ছে, এগুলো যদি ফেরত রেজাল্টগুলো পাওয়া যায় তখন আমাদের ন্যাশনাল গাইডলাইনে আসলে আমরা স্ট্রিক্টলি ইউজ করতে পারবো যে হ্যাঁ আইভারমেকটিন আমাদের মতো দেশে যেখানে মানুষ গরিব সেখানে আমরা এই ওষুধটা যদি প্রথমে দিতে পারি। কারোর কোনো সিমটম বা করে হলে ইমিডিয়েটলি আপনারা টেস্ট করবেন, যেটা নাকি আমাদের গভর্নমেন্ট খুব করে বলছে, অ্যান্টিজেন টেস্টও চলে এসছে আপনারা জানেন। টেস্ট করবেন, টেস্টের রেজাল্ট হলে ডাক্তারের সাথে পরামর্শ নেবেন, ডাক্তার যেটা বলবেন ওইভাবেই চলতে হবে। করোনায় ওষুধের কার্যকারিতা নিয়ে আরও বড় আকারে গবেষণা হওয়া দরকার বলেও মনে করছে আইসিডিডিআরবি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। 10 ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর শেষ স্প্যানটি বসানো হবে, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি বলেন, আগামী বছরের মধ্যে পদ্মা সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হবে। 10 তারিখে যখন সব স্পেন বসে যাবে তখন যে কাজ থাকবে এটা আমি ইঞ্জিনিয়ার কনসালটেন্টদের সাথে আলাপ করে যেটা দেখেছি সেতু বিভাগে, তারা বলেছে 10 মাস থেকে 1 বছরের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে, এরপরেই উন্মুক্ত হয়ে যাবে। জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশনের জাকাতে অর্থ আত্মসাতের মামলার অভিযোগ গঠনের শুনানি 28 ডিসেম্বর ধার্য করেছেন আদালত। রাজধানী বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালত 1 এর বিচারক সৈয়দা হোসনে আরা এই আদেশ দেন। 2010 সালে 24 মে তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে কর্তৃপক্ষ। চার্জশিট হয় 2012 সালে 30 এপ্রিল। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের করা আয়কর ফাঁকির আরেক মামলায় বিশেষ জজ আদালত 3-এর সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আগামী 6 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন বিচারক নজরুল ইসলাম। এবার বিজয় মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। মহাকাশে বাংলাদেশের পতাকা আঁকা স্যাটেলাইট, লক্ষ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাথা তুলে দাঁড়িয়েছে পদ্মা সেতু, ঢাকায় চলবে মেট্রো রেল। স্বপ্ন নয়, বাস্তব। বিজয় 49 বছরে বদলে যাওয়া বাংলাদেশ। গড়ে উঠেছে বড় বড় অবকাঠামো। অর্থনীতিবিদরা বলছেন এগুলো শুধু সাফল্যের প্রতীকই নয়, বিশ্ব দরবারে তুলে ধরছে দেশের মর্যাদা। মেহেদী হাসানের রিপোর্ট। এ বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি, সদ্য জন্ম নেয়া স্বাধীন বাংলাদেশের অর্থনীতি ও আর্থসামাজিক অবস্থা বোঝাতে একসময় এরকম উপমায় ব্যবহার করতেন উন্নত বিশ্বের অর্থনীতিবিদ, রাজনীতিকরা। একে তো যুদ্ধবিধ্বস্ত, তার উপর ঝড় জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগের দেশ। দেশটি বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে চিন্তাই ছিল না পশ্চিমা অর্থনীতিবিদদের। বিজয়ের প্রায় 5 দশকে দারিদ্র্য বিমোচন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে বিশ্বের সফলতম দেশগুলোর একটি। বিদ্যুৎ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো উন্নয়নে অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। এগিয়ে যদি যেতে হয় তাহলে আমরা স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্তে, নিজেদের বাস্তবতায়, নিজেদের চিন্তা ভাবনায় আমাদের মানুষকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি টেকসই উন্নয়নের পথে। এখন আমরা অগ্রসর হচ্ছি আস্তে আস্তে। অবশ্যই যে একটা অগ্রসরমান একটা অর্থনীতিতে একটা সমাজে সমস্যা থাকবে, সমস্যা আছে, সমস্যা আরো সৃষ্টি হবে এবং সেই সমস্যাগুলো আমরা উতরে যাব আস্তে আস্তে। মহাকাশে নিজস্ব স্যাটেলাইট, শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারকারী দেশগুলোর এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুরে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নিজস্ব অর্থায়নে প্রমত্তা পদ্মা সেতুর উপর উঠছে এশিয়ার অন্যতম দীর্ঘতম সেতু। আর যমুনার উপর বঙ্গবন্ধু রেল সেতু ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের দুয়ার খুলছে। বড় প্রকল্পের বেশিরভাগই দৃশ্যমান হচ্ছে গত 1 দশক বা তারও কম সময়ে। উন্নত বাংলাদেশ নির্মাণের সুদূরপ্রসারী পরিকল্পনার ফসল এসব মেগা প্রকল্প। কোনোভাবে এই প্রকল্পগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আপোষ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছেন, যদিও কোভিড আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু সেই ক্ষতির মধ্যেও আমরা এই কয়েকটি প্রকল্প বিশেষভাবে আগলিয়ে রাখব। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী নদীতে টানেল, পায়রা সমুদ্র বন্দর,
এলএনজি টার্মিনালের মতো বেশ কয়েকটি মেগা প্রকল্প সমৃদ্ধ দেশের প্রতীক। বিদ্যুৎ খাতে ব্যাপক বিনিয়োগ ও কয়লাভিত্তিক একাধিক বড় প্রকল্পে ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ। প্রত্যন্ত গ্রামে দ্রুতগতির ইন্টারনেট সেবা, হাতে হাতে মোবাইল ফোন। বিজয়ের ৪৯ বছরে সড়ক যোগাযোগ ব্যবস্থায়ও ব্যাপক উন্নয়ন হয়েছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এখন ৪ লেন। প্রশস্ত হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়কও। বিজয়ের ৪৯ বছরে এক অনন্য বাংলাদেশ। তলাবিহীন ঝুরি নয়, উন্নয়ন অবকাঠামোর মোড়কে বদলে যাওয়া স্বপ্নের দেশ। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে আরও একটি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দেশের প্রথম হেলিপোর্ট নকশা প্রায় চূড়ান্ত। রাজধানীর কাওলায় ১০০ বিঘা জমি নির্ধারণ। এখনও পরাজয় মেনে নিতে নারাজ ট্রাম্প। সরকার গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন বাইডেন। আমন্ত্রণ আবারও রাত ১১টার একুশে সংবাদে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই দেশের প্রথম হেলিপোর্ট নির্মাণ করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন ১০০ বিঘা জমির ওপর এটি নির্মাণ করা হবে। আন্তর্জাতিক মানের এই হেলিপোর্টে প্রাথমিকভাবে ৫০টির মতো হেলিকপ্টার একসঙ্গে অবস্থান করতে পারবে। জসিম জুয়েলের রিপোর্ট। দেশে ৯টি বেসরকারি কোম্পানির হেলিকপ্টারের সংখ্যা ২৯টি। কোম্পানিগুলো তাদের বহরে আরও হেলিকপ্টার যোগ করতে চায়। এজন্য সিভিল এভিয়েশনে আবেদনও করেছে তারা। এছাড়া নতুন করে আসতে চায় আরও কয়েকটি কোম্পানি। দূরের যাত্রায় হেলিকপ্টার ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সড়কের যানজট এড়াতে সামর্থ্যবান ব্যবসায়ীরা, চলচ্চিত্র নির্মাতা, হাসপাতাল মালিক ও বিদেশি বিনিয়োগকারীরা হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, চাহিদা বৃদ্ধি পাওয়ায় হেলিপোর্ট নির্মাণ জরুরি হয়ে পড়েছে। জমি নির্ধারণ ও প্রাথমিক ডিজাইনের কাজ শেষ বলেও জানান তিনি। শাহজালালের পূর্ব দিকে আমাদের যে কাওলা রেসিডেন্সিয়াল এরিয়া আছে সিভিল এভিয়েশনের, তার দক্ষিণ প্রান্তে আমাদের জায়গা খালি আছে। ওইটাকে আমরা ভরাট করে ওই জায়গার উপরে আমরা নতুন করে হেলিপোর্ট করতে যাচ্ছি। এটা এখন প্রাথমিক পর্যায়ে আছে। আমরা এটা ডিজাইনিং পর্যায়ে, প্রাথমিক ডিজাইন আমার হয়ে গেছে। আমি একটা বিদেশি কনসালটেন্টের মাধ্যমে এটা করার চেষ্টা করতেছি। তো এখানে আমাদের প্রাথমিক যে ডিজাইনটা হয়েছে, এটার উপরে এখন কস্ট এস্টিমেশন এবং ডিটেল ডিজাইনিংয়ের কাজ করা হচ্ছে। তৃতীয় টার্মিনালের পাশাপাশি হেলিপোর্ট টার্মিনাল নির্মাণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। এটাও একটা অত্যাধুনিক হেলিপোর্ট হবে এবং এটা বাংলাদেশের প্রথম হেলিপোর্ট হবে, যেখান থেকে আমরা হেলিপোর্টটা, যদিও বর্তমানে আমাদের মাত্র প্রায় ২৯টা মতো হেলিকপ্টার আছে, বাট এটাকে আমরা টার্গেট করতেছি এটা আরও বড় পরিসরে করা। প্রাথমিক পর্যায়ে আমরা প্রায় 50টা থেকে 52টা হেলিকপ্টার রাখতে পারবো, এরকম একটা করব এবং পরবর্তীতে এটাকে আরও বৃদ্ধি করা যাবে। আরও প্রায় 70-80টা হেলিকপ্টার যেন ওখানে রাখতে পারি, ওই সাইজে ওই ক্যাপাসিটির একটা হেলিপোর্ট আমরা তৈরি করব। এই উদ্যোগকে সময় উপযোগী বলেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। হেলিকপ্টারটা যদি ওখান থেকে আমরা সরিয়ে আনতে পারি, সেটা অপারেটরদের জন্য ভালো হবে, প্যাসেঞ্জারদের জন্য ভালো হবে এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম বা এয়ার ট্রাফিকের অপারেশনের ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে আমার মনে হয়। হেলিপোর্ট নির্মাণের ফলে দেশের আকাশপথ আরও নিরাপদ হবে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। আমি মনে করি অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত হয়েছে। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। ৭১ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আকরাম আহমেদ বীর উত্তম আর নেই। সোমবার বেলা ১১টা ২০ সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। ৭৪ বছর বয়সী আকরাম আহমেদ বার্ধক্যজনিত রোগ ছাড়াও করোনায় আক্রান্ত ছিলেন। মঙ্গলবার দুপুরে বিমান বাহিনীর ঘাঁটিতে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। পরে জানাজা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হবে এই বীর সন্তানকে। মুক্তিযুদ্ধের সময় এয়ারফোর্স কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনী। শুরুতে এর নাম দেওয়া হয় কিলো ফ্লাইট। এই বাহিনী গড়ে তুলতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আগস্ট সেপ্টেম্বরে করোনার ধাক্কা কাটিয়ে উঠলেও অক্টোবর নভেম্বরে পোশাক রপ্তানি কমেছে, জানিয়েছেন বিজিএমইএর সভাপতি রুবানা হক। পোশাক খাতে চলমান পরিস্থিতি নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি বলেন, ইউরোপ, আমেরিকা সহ জাপান এবং বেশ কয়েকটি দেশের রপ্তানি আদেশ কমেছে।
বেশ কিছু রপ্তানি আদেশ পিছিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় চলমান সহায়তা বাড়িয়ে নতুন করে প্রণোদনার দাবি জানিয়েছেন তিনি। গত 5 বছরে পোশাক খাতে ব্যাপক দরপতন হয়েছে বলেও জানান বিজিএমএর সভাপতি। মুজিব বর্ষ উপলক্ষে জাতি জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021 আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ উপলক্ষে সেনানিবাসে মিট দ্য প্রেস অনুষ্ঠানে আয়োজকরা জানান, বাংলাদেশে এই প্রথম একটি আন্তর্জাতিক মানের ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশি বিদেশি খ্যাতনামা দৌড়বিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। নারী ও পুরুষ 2 বিভাগে ম্যারাথনটি আগামী 10 জানুয়ারি সকাল 6:30 আর্মি স্টেডিয়াম থেকে শুরু হবে, শেষ হবে হাতিরঝিলে গিয়ে। ম্যারাথনে শুধুমাত্র পূর্ব অভিজ্ঞতা আছে এমন 100 জন দৌড়বিদ অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ উদযাপন কমিটির সমন্বয়ক কামাল আব্দুল নাসির চৌধুরী, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান সহ অন্যান্যরা। অনূর্ধ্ব-14 জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে রংপুর জেলাকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা জেলা। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জোড়া গোল করে মাগুরার নবীরন খাতুন। অন্য গোলটি করেন অর্পিতা বিশ্বাস। রংপুরের হয়ে একটি গোল শোধ করেন খাদিজা। খেলা শেষে 2 দলের খেলোয়াড়দের পুরস্কৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, বাফুফের সহসভাপতি আতাউর রহমান মানিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হন মাগুরার সুবর্ণা খাতুন এবং একই জেলার অর্পিতা হন সেরা গোলদাতা। বাদল রায় বেঁচে আছেন আমাদের সবার মাঝে। তিনি বেঁচে আছেন তার কর্মে। সকলে ভালোবাসায় মিশে আছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা বাদল রায়। তার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে এমন কথাই বললেন সাবেক ফুটবলাররা। বিস্তারিত পারভেজ খোকনের রিপোর্টে। রাজনীতিতে ভালো সুযোগ থাকলেও ফুটবলের দিকেই বেশি ঝুঁকেছেন বাদল রায়। বাংলাদেশের প্রতিটি ফুটবল প্রেমীদের মাঝে চিরদিন নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে থাকবেন সাবেক এই বাফুফে সহসভাপতি। আমরা বাদলদার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। ঢাকার মাঠে সাদা কালো প্রতীক মোহামেডানের অনেক শিরোপা জয়ের পেছনে বড় অবদান রয়েছে বাদল রায়ের। খেলা ছাড়ার পর সংগঠক হিসেবে দেশের ফুটবল উন্নয়নে অবদান রেখে পেয়েছিলেন রাষ্ট্রীয় পুরস্কার। চাইতো যে নতুন খেলার তৈরির জন্য বিভিন্ন এলাকায় বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের চেষ্টা করতে যে নতুন খেলোয়াড়ের নতুন পরিবেশ তৈরি করার জন্য। বাদল রায়ের স্বপ্ন ছিল ফুটবলের উন্নয়ন। এ লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বান জানালেন বাদল রায়ের সহধর্মিনী। বাদল যায়নি, বাদল আমাদের মনে আছে, ভালোবাসায় আছে। তার অপূর্ণ কাজগুলো তাকে অনেক কিছু করার ছিল, সে একটু অসময়ে চলে গেছে। তার স্বপ্নগুলো যদি বাস্তবায়ন হয় তার আত্মশান্তি পাবে। পারভেজ খোকন, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাবুনাগরী মামুনুল ফয়জুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, বঙ্গবন্ধু ভাস্কর্য মুরালের নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ। ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, ষড়যন্ত্রীদের 20 দাঁত ভেঙে দেওয়ার ঘোষণা। বিজয়ের মাসে শেষ হবে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য পুনর্নির্মাণ, 3 হামলাকারী রিমান্ড শুনানি কাল। রাজাকারদের তালিকা করবে মুক্তিযোদ্ধা কাউন্সিল, শনাক্ত হবে ভুয়া মুক্তিযোদ্ধা, মন্ত্রিসভার আইনে খসড়া অনুমোদন। হবিগঞ্জে 2 অটোরিকশায় বাসের ধাক্কা, 8 জনের মৃত্যু, 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 8। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2012 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এরপরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।